সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাওন দত্ত। সংকটের অজুহাতে অস্থির নিত্যপণ্যের বাজার। রোজার আগে দফায় দফায় বাড়ছে দাম। সবচেয়ে বেশি দাম বেড়েছে লেবুর। মান ও আকার ভেদে এক হালি লেবু কিনতে গুনতে হচ্ছে 100 টাকা পর্যন্ত। ছোলা ও মসুরের ডাল কেজিতে 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে যথাক্রমে 90 ও 95 টাকায়। শরবতের আবশ্যক উপাদান চিনি কেজি প্রতি 105 টাকায় বিকোচ্ছে। ব্রয়লার মুরগির মাংস কেজিতে বেড়েছে 20 টাকা পর্যন্ত। বেশিরভাগ মানুষের পাতে ওঠা বড়ই ও দাব্বাস জাতের খেজুরের দাম 100 টাকা পর্যন্ত বাড়তি। আজ থেকেই কাজ শুরু করছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রথম কার্যদিবসে কথা বললেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বলেন, বাজারে পণ্যের ঘাটতি নেই, রোজার মধ্যে সংকট হবে না। তিনি আরও বলেন, এলডিসি উত্তোলনের সময়সীমা 3 বছর পিছিয়ে দিতে চায় সরকার। এ নিয়ে আজ থেকেই কাজ শুরু হচ্ছে। এ সময় প্রতিমন্ত্রী শরীফুল আলম ও বাণিজ্য সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন। সময়সীমা পেছাতে কিভাবে কাজ করা হবে সেই পরিকল্পনাও তুলে ধরেন নতুন বাণিজ্যমন্ত্রী। জানান, এর উদ্যোগ নেয় বাণিজ্য মন্ত্রণালয় আর বাস্তবায়ন করবে ইআরডি। এই দুই দপ্তরের সমন্বয়ে কাজ এগিয়ে নেওয়া হবে। আসলে এর মধ্যে রিঅ্যাকশন টাইমটা খুব কম, কিন্তু যেটা ভালো বিষয় সেটা হলো আমাদের হাতে আমাদের দৈনন্দিন যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস এগুলির যে মজুদ আছে এবং পাইপলাইনে যা আছে সেটি রমজান মাস এবং তার পরবর্তী সময়কে বাজারকে স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত আছে। পবিত্র রমজান ঘিরে নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জেনে নেব। এই মুহূর্তে শরীয়তপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী SM শাকিল। শাকিল, বাজারে নিত্যপণ্যের দাম কেমন দেখছেন? ক্রেতারা কি বলছেন? দেখুন, রমজান মাস উপলক্ষে যে নিত্য পণ্যগুলো রয়েছে সেই পণ্যের কিন্তু 2 দিনের ব্যবধানে বেশ কিছু দাম বেড়েছে। সেটা আমরা দেখতে পেয়েছি এই বাজারে। যদি আমরা সর্বপ্রথম বেগুনের কথা বলি, যে বেগুনটা কিন্তু রমজান মাস উপলক্ষে সবচেয়ে বেশি চলে, সেই বেগুন কিন্তু গত পরশুদিনও এই বাজারে 50 টাকা মূল্যে বিক্রি হয়েছে। এখন কিন্তু সেই বাজারেই কিন্তু এখন 80 টাকা মূল্যে বিক্রি হচ্ছে। তবে এখানে আমরা লেবু দেখেছি, লেবু কিন্তু 80 থেকে 100 টাকা মূল্যে বিক্রি হচ্ছে। এবং যে শশা, যেটা কিন্তু রোজার মাসে কিন্তু একটু বেশি প্রয়োজন হয়, সেই শশাও কিন্তু গত 2 দিন আগে ছিল 60 টাকা, আজকে কিন্তু সেখানে 100 টাকা মূল্যে বিক্রি হচ্ছে। তবে ছোলার দাম সম্পর্কে আমরা জানতে চেয়েছিলাম এখানে ব্যবসায়ীদের কাছে। তারা বলছেন কিন্তু এখানে ছোলার যে দামটা রয়েছে সেটা কিন্তু অপরিবর্তিত রয়েছে, 80 টাকা মূল্যে কিন্তু বিক্রি হচ্ছে এবং সরবরাহ কিন্তু বেশ ভালো রয়েছে, এমনটাই কিন্তু এখানকার যারা বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন। তবে সাধারণ ক্রেতারা বলছেন যে সরবরাহ যদিও ভালো রয়েছে, তারপরে কিন্তু বেগুন, শশা এবং লেবু এর দাম কিন্তু হঠাৎই বেড়ে যায় এবং বেড়ে যাওয়ার কারণে কিন্তু তাদের কিনতেও কিন্তু বেশ কিছু কষ্ট হচ্ছে এবং সেই কথাটা কিন্তু এখানকার ক্রেতারা বলছে। তবে ক্রেতারা কিন্তু বারবারই অভিযোগ করছেন যে রোজার মাস আসলে কিন্তু এই নিত্য প্রয়োজনীয় যে জিনিস দ্রব্যগুলো রোজার মাস উপলক্ষে মানুষের প্রয়োজন হয় সেগুলো কিন্তু এখানে দাম বেশি দেখছেন এবং সেগুলো কিন্তু সরবরাহ ভালো থাকার পরও দাম বেশিতেই তাদের কিনতে হচ্ছে। কিন্তু তারা কিন্তু বারবার অভিযোগ করছেন যে ভোক্তা অধিকার যদি তাদের যেই মনিটরিং টিম রয়েছে তারা যদি মনিটরিং করতো, সেখানে কিন্তু নিত্য প্রয়োজনীয় যে দামগুলো রয়েছে সেগুলো হয়তো কিছুটা কম থাকতো। এমনটাই কিন্তু এখানকার যে সাধারণ ক্রেতারা রয়েছেন তারা কিন্তু জানিয়েছেন। অনেক ধন্যবাদ আপনাকে। 180 দিনের একটি পরিকল্পনা নিয়েছে সরকার। শীঘ্রই এই বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বিকেলে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে একথা সাংবাদিকদের জানান তিনি। বলেন, রোজার সময় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, সেহরি ও ইফতারে বিদ্যুৎ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, বিএনপির ইস্তেহারের উপর জনগণ রায় দিয়েছে, সেটি বাস্তবায়নের সচিবদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠক শেষে বের হয়ে অন্যান্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা জানান, প্রত্যেকটি মন্ত্রণালয়কে জনগণের স্বার্থে কাজ করতে নির্দেশনা দিয়েছেন তারেক রহমান। সকল মন্ত্রণালয়কে দুর্নীতির ঊর্ধ্বে রাখতে চান প্রধানমন্ত্রী। দিক নির্দেশনা দিয়েছেন সেই বিষয়েও। 180 ডেজের একটা প্রায়োরিটি নির্ধারণ করেছি, সেটা পরে আপনারা জানতে পারবেন, আরও পরে ডিসাইড হবে।
সরকারের অগ্রাধিকার বিবেচনায় আমরা প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের মূল্যকে নিয়ন্ত্রণে রাখা, বিদ্যুতের সরবরাহটাকে স্বাভাবিক রাখা, বিশেষ করে রমজানের তারাবির নামাজে যাতে কোনো কষ্ট না হয়। জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রথম কর্মদিবস শুরু করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথমে সরকার প্রধানের পক্ষ থেকে, পরে মন্ত্রিপরিষদ সদস্যদের নিয়ে অর্পণ করেন পুষ্পস্তবক। এরপর বিএনপি প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন নতুন সরকারের সদস্যরা। রুহের মাগফিরাত কামনায় শামিল হন দোয়া ও মোনাজাতে। শপথ নেয়ার পরদিনই সাভার জাতীয় স্মৃতিসৌধে হাজির নবাগত প্রধানমন্ত্রী তারেক রহমান, সাথে পুরো মন্ত্রিসভা। ৭১-এর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে স্মরণ করেন বীর শহীদদের। পরে মন্ত্রিসভার সদস্যদের নিয়ে আরেক দফা স্মৃতির মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সরকার প্রধান। ফেরার পথে ৩ বাহিনীর সদস্যদের সালাম দেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যা বাংলাদেশে রীতিমতো বিরল দৃশ্য। রীতি মোতাবেক রোপণ করেন একটি পারিজাত গাছের চারা। এরপর স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি। লিখেন, স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ সবার প্রতি তিনি নিবেদন করছেন গভীর শ্রদ্ধা। সেখান থেকে জিয়া উদ্যানের পথে রওনা হন প্রধানমন্ত্রী, কিন্তু সরকার প্রধানের চলাচলের জন্য বন্ধ ছিল না কোনো সড়ক। যানজট এড়িয়ে জিয়া উদ্যানে পৌঁছান নতুন সরকার প্রধান ও মন্ত্রিসভার সদস্যরা। সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন দেশের ১১তম প্রধানমন্ত্রী। এরপর মন্ত্রিসভার সদস্যদের নিয়ে শরিক হন দোয়া ও মোনাজাতে। পরে মন্ত্রিসভার সদস্যরা জানান, দুর্নীতিমুক্ত ও সুশাসন দেয়াই হবে তাদের সরকারের প্রধান কাজ। এই রাষ্ট্রটাকে একটা প্রাতিষ্ঠানিক ভিত্তির উপর দাঁড় করানো, এটি হবে আমাদের আগামী দিনের কাজ। শহীদের এবং দেশের মানুষের আকাঙ্ক্ষার বাংলাদেশ তৈরি করা, সেটাই এখানকার দায়। সৌহার্দ্যপূর্ণ এবং সম্প্রীতির বাংলাদেশ আমরা গড়তে চাই এবং সে পথে আমরা এগোচ্ছি। জিয়া উদ্যান থেকে প্রথম ক্যাবিনেট সভায় যোগ দিতে সচিবালয়ে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে ছাড় নয় জানালেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। একই সাথে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ায় করলেন বিএনপির সমালোচনা। সকালে মিরপুর এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি চালান জামায়াতে ইসলামের আমির। জানান, সরকারি তহবিল বহাল থাকলে মডেল হবে মিরপুর কাফরুল এলাকা। বুধবার ভোরে মিরপুরের মণিপুর বায়তুন নূর মসজিদে নামাজ আদায় করেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এরপরই পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেন বিরোধী দলীয় এই নেতা। মণিপুর উচ্চ বিদ্যালয়ের বালিকা শাখা থেকে শুরু করে ৬০ ফিট সড়কেও নেতাকর্মীদের সাথে নিয়ে ময়লা আবর্জনা পরিষ্কার করেন ডাক্তার শফিকুর। পরে সাংবাদিকদের জামায়াতে আমির বলেন, প্রতিদিন বাদ ফজর কমপক্ষে ১ ঘন্টা ময়লা পরিষ্কার করা হবে। মিরপুর কাফরুলকে মডেল এলাকা হিসেবে গড়ে তোলা হবে। এই কাজে সরকারের ফান্ডিং চালু রাখার আহ্বান জানান তিনি। আজকে এটা লোক দেখানো নয়, এটা দিয়ে শুরু। প্রতিদিন ফজরের পরে আমাদের প্রত্যেক ইউনিট মিনিমাম আধা ঘন্টা সময় এই পরিচ্ছন্নতার কাজ করবে। ১ ঘন্টা পারলে আরও ভালো। আমি ঢাকায় থাকলে প্রতিদিন এখানে আসবো, প্রতিদিন রাস্তা ঝাড়ু দেবো ইনশাআল্লাহ। আর ঢাকার বাইরে থাকলে যেখানে যাব ওখানে আমার সহকর্মীদের নিয়ে আমি থাকবো। এ সময় তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার মাধ্যমে জুলাই গণ অভ্যুত্থানকে অপমান করা হয়েছে। তবে সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নের উদ্যোগ না নেয়, বিরোধী দল ছাড় দেবে না। এই জুলাই কারণেই তো নির্বাচন হলো। এই নির্বাচন হওয়ার কারণে তারেক রহমান সাহেব হয়েছেন প্রধানমন্ত্রী, আমি হয়েছি বিরোধী দলীয় নেতা। এই জুলাই না আসলে কি আমরা এটা হতে পারতাম? এই খেদমতের এই সেবার সুযোগ পেতাম? তাহলে জুলাইকে আমাদের অবশ্যই স্বীকৃতি দিতে হবে, সম্মান করতে হবে এবং জুলাইয়ের আকাঙ্ক্ষার ভিত্তিতে যে সমস্ত সংস্কার প্রস্তাব সামনে এসেছে এই সবগুলা বাস্তবায়ন করা হবে এই সংসদের পবিত্র দায়িত্ব। রাব্বি সিদ্দিকী,
যমুনা নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে শিক্ষার্থী তানভীর মোহাম্মদ তোকি হত্যা মামলায় আগামী 30 দিনের মধ্যে তদন্ত সংস্থা র্যাবকে অভিযোগপত্র দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত। দুপুরে জেলার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ নুরুল হুদা এই আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী জানান, শুনানির সময় এজাহারভুক্ত 11 জনের মধ্যে 9 জন আসামি উপস্থিত ছিলেন, বাকি 2 জন পলাতক ছিলেন। 2013 সালের 6 মার্চ সন্ধ্যায় নগরীর শায়েস্তা খাঁ সড়কে নিজ বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তানভীর মোহাম্মদ তোকি। 2 দিন পর শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। পরে একই দিন রাতে নিহতের বাবা বাদী হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। 2 দিন বাকি থাকলেও অমর একুশে গ্রন্থমেলা হচ্ছে কিনা তা নিয়ে এখনও রয়ে গেছে সংশয়। সংস্কৃতি প্রতিমন্ত্রী জানিয়েছেন, বিকেলে মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি তোলা হবে। বাংলা একাডেমির মহাপরিচালক বলছেন, প্রকাশকদের মতামতেই নির্ধারণ করা হয়েছিল মেলার তারিখ। উল্টো দিকে প্রকাশকদের একাংশ বলছেন, তারিখ নির্ধারণে তাদের কোনো ভূমিকা ছিল না। তাদের দাবি বইমেলা পেছানোর। শাকিল হাসানের রিপোর্ট, ছবি তুলেছেন রাকিব হাসান। ঐতিহ্য অনুযায়ী ফেব্রুয়ারির শুরুতেই অমর একুশে গ্রন্থমেলা আয়োজিত হয়ে আসছে, কিন্তু এবার নির্বাচনের কারণে ফেব্রুয়ারির শুরুতে বইমেলায় সরকারের সাড়া মেলেনি। তাই একবার সিদ্ধান্ত হয়েছিল ডিসেম্বরে মেলা করার, সেটিও ভেস্তে গেছে। পরবর্তীতে সিদ্ধান্ত হয় 20 ফেব্রুয়ারি থেকে শুরু হবে মেলা। কিন্তু শুরু থেকেই এ তারিখ নিয়ে আপত্তি জানিয়ে আসছেন প্রকাশকদের বড় অংশ। তাদের দাবি, রোজা এবং স্কুল কলেজ বন্ধ থাকায় এই সময়ে বইমেলা জমে উঠবে না, তাই মেলা পেছানোর দাবি তাদের। ঈদের পরে বইমেলাটা আয়োজন হলে সেই ক্ষতির পরিমাণটা কিছুটা কমে আসবে, কিন্তু এখন তো আমরা নিশ্চিত যে ক্ষতিটা হবে। ইফতারি পরে নামাজের পরে তারাবির পরে মেলা শেষ, সারাদিন ক্লান্ত, বিভিন্ন কর্মকাণ্ড। আবার দেখেন, আবার 15 রোজার পর থেকে কিন্তু মানুষ কিন্তু কি হয়, মার্কেটমুখী হয়। এতগুলো মূলধারার প্রকাশককে বাদ দিয়ে মেলার আয়োজন যেটা করতে যাচ্ছে সেটা কি আসলে জমবে? কখনোই জমবে না। এটা আমরা মনে করি যে এটা খুব একটা ভুল সিদ্ধান্ত হচ্ছে। এদিকে বাংলা একাডেমির মহাপরিচালক বলছেন, প্রকাশকদের মত নিয়ে তারিখ চূড়ান্ত করা হলেও তারা এখন মেলা আয়োজন থেকে পিছিয়ে আসছেন। পরেও যে পিছিয়ে আসবেন না তার নিশ্চয়তা কি? সমস্ত পক্ষ মিলিয়ে 20 তারিখ সিদ্ধান্ত হয়েছে। যখন সিদ্ধান্ত হয়েছে তারা তখন কিছু বলেননি। যখন প্রস্তুতি অনেক দূর অগ্রসর হয়েছে তখন তারা বললেন যে আমরা মেলা করবো না। কিন্তু কি করবেন সেটা তো, এবং কেন করবেন না সেটা আসলে পরিষ্কার না। নিজেদের মধ্যে নানান ধরনের কোন্দল আছে এবং তারা বই মেলার মতো একটা অত্যন্ত সেন্সিটিভ ব্যাপারকে ব্যবহার করছেন সেই কোন্দলের প্রকাশ হিসেবে। একটা মেলা ধরেন ভালো হলো না, জমলো না, ভালো প্রকাশকরা অনেকে আসলো না, তো এটা আমরা কেন করতে চাইবো? আমাদের কি লাভ? এদিকে মাত্রই দায়িত্ব নেয়া নতুন সরকার অমর একুশে গ্রন্থমেলার আয়োজন নিয়ে পড়েছে উভয় সংকটে। সংস্কৃতির প্রতিমন্ত্রী জানান, মন্ত্রিসভার বৈঠকে হবে সিদ্ধান্ত। এক প্রকাশক ফোন দিয়ে বলল যে আমাদের অনেক ক্ষতি হবে, আর এক প্রকাশক বলল যে কিছুই ক্ষতি হবে না, স্টল সব ফ্রি করে দেওয়া হয়েছে, খালি আসবে। তো ক্যাবিনেট মিটিং আছে, তখন দেখি আলাপ করবো কি বলে বলে। এরই মধ্যে বাংলা একাডেমির চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানে মেলার স্টল নির্মাণের কাজ খানিকটা এগিয়েছে, তবে এখনো বাকি অনেক কাজ। 1983 সালের রাজনৈতিক আন্দোলনের কারণে অমর একুশে গ্রন্থমেলা অনুষ্ঠিত হয়নি। 2021 আর 22 সালে করোনার কারণে সময় বদলেছিল মেলার। কিন্তু এবার বাংলা একাডেমি এবং সৃজনশীল প্রকাশকদের মুখোমুখি অবস্থান শঙ্কা তৈরি করেছে মেলা আয়োজন নিয়ে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আমরা একটু রোজার প্রস্তুতির খবর জেনে নিতে চাই। সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন শিকদার। আলামিন, চাঁদ দেখা গেলেই তো রোজা শুরু, প্রস্তুতি কেমন দেখছেন? শাওন, চট্টগ্রাম মানুষদেরকে বলা হয় ধর্মভীরু মানুষ। তারা এই যে পবিত্র রমজান মাস, সেই রমজান মাসকে ঘিরে চট্টগ্রামের যে মসজিদগুলো থাকে, যে মসজিদে মানুষ নামাজ আদায় করতে আসেন, পবিত্র মনে এসে নামাজ আদায় করেন, এই যে রমজান মাসকে ঘিরে কিন্তু
পুরো যে সকল মসজিদগুলো রয়েছে, আমরা যে মসজিদটির সামনে রয়েছে সেই মসজিদটি হচ্ছে চট্টগ্রামের কেন্দ্রীয় মসজিদ এবং এটাকে বলা হয় জমিয়তুল ফালাহ জামে মসজিদ। সেই মসজিদের সামনে আমরা রয়েছি। এই যদি আকাশে আজ চাঁদ দেখা যায় তাহলে আনুষ্ঠানিকভাবে রমজান শুরু হবে এবং আজ থেকেই যে তারাবি নামাজ, সেই তারাবির নামাজ শুরু হবে এই মসজিদে সহ বিভিন্ন মসজিদ এবং অনেক জায়গায় আমরা দেখি যে মাদ্রাসাতেও তারাবি নামাজের আয়োজন করা হয়ে থাকে। এই যে তারাবি নামাজ, সেটা কোথাও হয় সূরা তারাবি, কোথাও খতম তারাবি। যে যেখানে যেভাবে পারে সূরা তারাবি বলে 20 রাকাত সূরা তারাবি তারা পড়ে থাকে। যে যেভাবে পারে সেভাবে এই যে সিয়াম সাধনার মাস, ধর্মপ্রাণ মুসলমানরা এই পুরো মাসব্যাপী সিয়াম সাধনা আসলে করবেন। এই যে চট্টগ্রামের প্রস্তুতির কথা বলতে গেলে এখন আমরা এখনো পর্যন্ত খবরটি আসলে জানি না যে চাঁদ দেখা কমিটি থেকে কোনো সিদ্ধান্ত এসেছে কিনা যে আজকে থেকেই অর্থাৎ আগামীকাল থেকেই কি রোজা শুরু কিনা এবং আজ চাঁদ দেখা গেছে কিনা। সেটা দেখা যাওয়ার পর থেকে কিন্তু এশারের নামাজে একটি ভিড় আমরা দেখতে পাবো। এশারের নামাজের পরপরই কিন্তু যে তারাবির নামাজ, সেই তারাবির নামাজটি শুরু হয় এবং আমরা দেখি যে শিশু কিশোর থেকে শুরু করে সবাই বাবার সাথে হাত ধরে, বন্ধু বান্ধব সবাই কিন্তু এই যে তারাবি নামাজ, সেই তারাবি নামাজ আদায় করার জন্য মসজিদে আসে এবং এই তারাবি নামাজ শেষে তারা বাসায় ফিরে যাবেন এবং মধ্যরাতের সেহরির মধ্য দিয়ে যে রোজা, সেই রোজা শুরু হবে এবং সিয়াম সাধনার যে মাস সেটা শুরু হবে। শাওন আলামিন, অনেক ধন্যবাদ আপনাকে। পবিত্র রমজান মাস উপলক্ষে দ্য ওয়েস্টিন এবং শেরাটন হোটেল আয়োজন করেছে মাসব্যাপী বিশেষ রন্ধন উৎসব। ব্যাংক এশিয়া পিএলসি এর অংশীদারিত্বে আয়োজিত এই উৎসবে মিলবে দেশি বিদেশি খাবারের স্বাদ। আন্তর্জাতিক শেফদের তত্ত্বাবধানে প্রস্তুত এসব বুফে ইফতার ও সেহরি ভোজন রসিকদের জন্য থাকবে উন্মুক্ত। দুই হোটেলেই থাকছে ভূমধ্যসাগরীয়, আরবি এবং ঐতিহ্যবাহী ঢাকাইয়া খাবারের সমাহার। দ্য ওয়েস্টিনের সিজনাল টেস্টে থাকছে লবস্টার কাবাব ও টার্কিশ তুলাম্বা। অন্যদিকে শেরাটনের গার্ডেন কিচেনে পাওয়া যাবে পেশোয়ারি বিফ, নালি নেহারি ও অথেন্টিক বাকলাভা। বিশেষ আকর্ষণ হিসেবে বিভিন্ন ব্যাংকের কার্ডধারীদের জন্য থাকছে একটির সাথে সর্বোচ্চ 3টি পর্যন্ত বুফে ফ্রি পাওয়ার সুযোগ। নতুন মন্ত্রীদের বরণ করে নিয়েছে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়। নতুন প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সদস্যরা আসেন সচিবালয়ে। নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান দুপুর 12:30টার দিকে সচিবালয়ে উপস্থিত হয়ে প্রথম দাপ্তরিক কাজ শুরু করেছেন। প্রধানমন্ত্রী সচিবালয়ে এসে পৌঁছলে তাকে স্বাগত জানান মন্ত্রী পরিষদ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা। নতুন 1 নম্বর ভবনের 3 তলায় প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত কার্যালয়ে তিনি প্রথম দিনের মতো অফিস করেন। এর আগে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি এবং পরে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জানান তিনি। সচিবালয়ে এসে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যত দ্রুত সম্ভব পৌর, সিটি, উপজেলা নির্বাচন দেওয়া হবে। বলেন, দেশ গঠনের চ্যালেঞ্জ নিয়ে এসেছি, মন্ত্রিসভায় মানুষের সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে। এ সময় স্থানীয় সরকার মন্ত্রী বলেন, মব সন্ত্রাস সহ আইন শৃঙ্খলার অবনতি যা হয়েছিল এ নিয়ে আরও কাজ করতে হবে। এ সময় তিনি বলেন, রোজা শুরু হচ্ছে, দ্রব্যমূল্য নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হবে। পৃষ্ঠপোষকতার অর্থনীতি চলবে না, সাব জানিয়ে দিলেন নতুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সচিবালয়ের সাংবাদিকদের তিনি বলেন, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং বাংলাদেশের প্রতিটি মানুষ সুযোগ পাবেন। জানান, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর অবস্থা খুব খারাপ, পেশাদারিত্ব ফিরিয়ে আনাই বড় চ্যালেঞ্জ। স্বচ্ছতা প্রতিষ্ঠার পাশাপাশি বাড়াতে হবে দক্ষতা ও সক্ষমতা। বলেন, অর্থনীতির গণতন্ত্র প্রয়োজন, দেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে। পৃষ্ঠপোষকতার অর্থনীতি আমরা চলতে দিতে পারি। বাংলাদেশের অর্থনীতি সকল মানুষের জন্য হতে হবে, লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে এবং
বাংলাদেশের প্রতিটি মানুষের যাতে সুযোগ থাকে অর্থনীতিতে অংশগ্রহণ করার জন্য। সড়ক পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, সড়ক, রেল ও নৌ মন্ত্রণালয়ে যেসব অবকাঠামোগত সমস্যা আছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। যেসব রাস্তায় সমস্যা আছে আলোচনা করে সংস্কার করা হবে। দুর্নীতি রোধ ও স্বচ্ছতা আনা হবে মন্ত্রণালয়ে। মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ ৩ জন দায়িত্বে। কাজের ধরন দেখে মন্ত্রণালয় ভাগ করা হবে 2 প্রতিমন্ত্রীর দুর্নীতি মাঝে। আছে মুক্ত হতেই হবে এবং সেটা করা আমাদের দায়িত্বের অংশ। এই সরকার প্রতিষ্ঠানগুলিকে জনবান্ধব হিসাবে ফাংশন করাতে চায়। সচিবালয়ে শিক্ষামন্ত্রী আনাম এহসানুল হক মিলন বলেন, যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে। তিনি বলেন, বর্তমান কারিকুলাম চেঞ্জ নয়, কারিকুলাম রিভিউ করা হবে, তবে তার আগে সমস্যাগুলো চিহ্নিত করা হবে। এ সময় শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, কারিগরি সবকিছুকে আবারও ঢেলে সাজানোর পরিকল্পনা আছে। সারা বিশ্বে পাঠ্যপুস্তক তৈরিতে যে সিস্টেমগুলো ফলো করা হয় সেভাবে পাঠ্যপুস্তক প্রণয়ন করা হবে বলে জানান শিক্ষা প্রতিমন্ত্রী। আমাদের শিক্ষা ব্যবস্থাকে যুগ উপযোগী শিক্ষা ব্যবস্থা করতে হবে। আমাদের কম্পিট করতে হবে ওয়ার্ল্ড অন্যান্য কান্ট্রিগুলোর সাথে। গ্লোবাল ভিলেজে আমরা এই ব্যাকডেটেড কোনো এডুকেশন থাকতে পারবে না। এই কমোডিটি ইজ নট এডুকেশন, যে কমোডিটি এটা ডোমেস্টিক কমোডিটি না, ইটস ইন্টারন্যাশনাল কমোডিটি। উই মাস্ট কম্পিট উইথ দ্য আদার ওয়ার্ল্ডস বেস্ট কান্ট্রিজ। সো সেই জন্যই আমরা প্রস্তুতি নেব এবং সেইভাবে আমরা প্ল্যান এন্ড প্রোগ্রাম লে আউট করবো আপনাদেরকে। কারিকুলাম চেঞ্জ নয়, রিভিউ হবে। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ আবারও পেছালো। আসামি পক্ষ সময় চেয়ে আবেদন করায় আদালত তা মঞ্জুর করে 9 মার্চ নতুন দিন ধার্য করেন। আসামি পক্ষের বারবার সময় চাওয়া বিচার প্রলম্বিত করার কৌশল বলে অভিযোগ বাদী পক্ষের। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার 39 আসামির মধ্যে 22 জনকে সকালে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়। চাঞ্চল্যকর এই মামলায় সাক্ষ্য গ্রহণ ও শুনানির দিন ধার্য ছিল আজ। এজন্য ভার্চুয়ালি যুক্ত করা হয় অন্যতম আসামি চিন্ময় কৃষ্ণ দাসকেও। একজন আসামি নিজে বাদীকে জেরা করেন, তবে অন্য আসামিরা সময়ের আবেদন জানান। এই অবস্থায় সাক্ষ্য গ্রহণ পিছিয়ে আগামী 9 মার্চ নতুন দিন ধার্য করেন আদালত। এই মামলাটা নিয়ে সারা দেশের মানুষ অপেক্ষায় আছে দ্রুত বিচার এবং রায়ের অপেক্ষায়, কিন্তু আসামি পক্ষ বিচারকে প্রলম্বিত করার জন্য, বিলম্ব করার জন্য এভাবে একের উপর এক সময়ের আবেদন করা হচ্ছে মামলাটাকে দীর্ঘায়িত করার জন্য। আগামী 9 তারিখ পরবর্তী ধার্য তারিখ। আমাদের কথা হচ্ছে এই মামলা অত্যন্ত দ্রুত শেষ হওয়া উচিত, কিন্তু আসামিরা বারবার সময় চেয়ে মামলা কালক্ষেপণ করছে এবং একজন বৃদ্ধ বাদীকে বারবার আদালতে আসতে হচ্ছে। আমি চাইছি আমার ছেলের বিচারটা দ্রুত সমাধা হোক, এরা চাচ্ছে সমাধা না হোক, এরা দিকেই তো করতে চাচ্ছে। সেটার জন্য আমি সরকার আছে অনুরোধ করতেছি যে যেন বিচারটা যেন সহসাৎ সমাধা হয়, সেই ব্যবস্থা নেওয়ার জন্য। উচ্চ আদালতে আবেদনের বিষয় তুলে ধরে আসামি পক্ষের আইনজীবীরা সাক্ষ্য গ্রহণের জন্য সময় চান। যেহেতু আমরা অসন্তুষ্ট হয়েছি চার্জের এগেনস্টে, ওনার জন্য ডিসচার্জ পিটিশন আছে এইখানে, এবং ডিসচার্জ পিটিশনটা নিয়ে ওখানে আছে ওনাকে চার্জ থেকে অবমুক্তি করার জন্য। ওটা শুনানি হওয়া এটা আমরা কোর্টকে বললাম, কোর্ট এটাতে সন্তুষ্ট হয়ে আমাদের জেরার জন্য সময় দিয়েছেন 9-3। 2024 সালের 26 নভেম্বর রাষ্ট্রদ্রোহের মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন মঞ্জুর হওয়াকে কেন্দ্র করে আদালত চত্বরে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এই মামলার চার্জশিটভুক্ত আসামি চিন্ময় সহ 39 জন। গত 2 ফেব্রুয়ারি থেকে চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। জুবাইর রিফাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। এই বিষয়ে আরও জানব। কক্সবাজার থেকে এখন সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এহসান আল কুতুবি। এহসান, চাঁদ দেখা গেল, রোজার প্রস্তুতি সম্পর্কে জানতে চাই।
আজকে অন্যান্য বছরের মতো আমরা এখানে মাগরিবের আগে থেকেই উপস্থিত ছিলাম, অর্থাৎ কক্সবাজার সমুদ্র সৈকতে। এখানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা সহ এখানে প্রশাসনের কর্মকর্তারাও ছিলেন। সব কিছু মিলিয়ে আমরা আজকে যেটা দেখলাম যে অনেকক্ষণ ধরে আকাশে দুটি তারার দেখা যাচ্ছিল, এমন অবস্থায় সবাই চেষ্টা করছিল যে চাঁদটা খোঁজার জন্য। এক পর্যায়ে 6:20 দিকে অনেকটা আকাশের বুকে চাঁদটা দেখতে পাই। এখানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা সহ অনেক মিডিয়া কর্মীও এখানে এসেছেন। সবাই চেষ্টা করেছেন কীভাবে স্পষ্টভাবে চাঁদটা দেখানো যায়। তবে যেহেতু মেঘ ছিল, মেঘের কারণে পুরো স্পষ্টভাবে চাঁদটা দেখা যাচ্ছিল না। তারপরও সবাই যার যার মতো করে মোবাইলের ক্যামেরায় লেন্সে টেনে যেভাবে সম্ভব দেখার চেষ্টা করেছে। আমরা এখানে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তারা আছেন, একটু কথা বলতে চাই। একটু যদি বলতেন, আজকে তো পবিত্র রমজান শুরু হচ্ছে, চাঁদ দেখা গেছে, চাঁদ দেখার বিষয়টা ছিল। জি, এখানে জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে একটি জেলার চাঁদ দেখা কমিটি আছে। আমি ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, চাঁদ দেখা কমিটির সদস্য সচিব। এখানে 8 সদস্য বিশিষ্ট একটি চাঁদ দেখা কমিটি আছে। আমরা আজকে 5:30 থেকেই এখানে চাঁদ দেখার জন্য অপেক্ষা করছি এবং অবশেষে 6:25 আমরা প্রথমে আমাদের চাঁদ দেখা কমিটির একজন সদস্য, অতিরিক্ত পুলিশ সুপার, ওনার ক্যামেরাটা জুম করে প্রথমে আমরা দেখতে পাই চাঁদ। এরপরে ওটাকে কেন্দ্র করে আমরা খালি চোখে দেখার চেষ্টা করি এবং দেখতে সক্ষম হই। এবং এখানে সময় টিভির একটি ক্যামেরা। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনছিলাম 6:25 দিকে চাঁদ দেখা কমিটির যারা আছেন তারা চাঁদটি দেখতে পান। শাওন, ইহসান, অনেক ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদকে ধরতে পুলিশকে সহায়তা করা ইমতিয়াজ সুলতান ইকরাম ও তার গাড়ি চালককে 2টি বিদেশি পিস্তল সহ গ্রেপ্তার করেছে র্যাব। নগরীর আরেফিন নগরে একটি ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয়। সকালে চান্দগাঁও র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মকর্তারা দাবি করেন অস্ত্র বেচাকেনার সময় ইকরামকে ধরা হয়েছে। চট্টগ্রামের স্কুল ছাত্রী তাসফিয়া হত্যা মামলার আসামি হওয়ার পর তিনি ভারত হয়ে দুবাই চলে যান। সেখানে গিয়ে সন্ত্রাসী সরোয়ার বাবলার সঙ্গে সখ্যতা হয়, যিনি গত নভেম্বরে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। ইকরাম সে অস্ত্র কেনাবেচা করার জন্যই গিয়েছিল। তো সিসি ক্যামেরায় যাদেরকে দেখতে পেয়েছেন তাদের সাথে হয়তো তাদের ডিল হচ্ছিল। তো আমাদের অভিযানিক দল সেখানে হিট দেওয়ার পর ইকরাম এবং তার সহযোগী আজাদ, এই দুইজনকে অস্ত্র এবং অ্যামুনিশন সহ প্রথমে গ্রেপ্তার করে। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গত 17 মাসে নিয়োগ বাণিজ্য, টেন্ডারবাজি ও চরম দলীয়করণের অভিযোগ করেছেন সাদা দল সমর্থিত শিক্ষকরা। সকালে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে দুর্নীতির শ্বেতপত্র তুলে ধরেন তারা। শিক্ষকরা অভিযোগ করেন বর্তমান প্রশাসন যোগ্যতার বাদ দিয়ে দলীয় বিবেচনায় জামায়াতপন্থী 31 জনকে শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সময় মাত্র 3 জন নারী শিক্ষক নিয়োগ হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ, ভিন্ন মতাবলম্বী শিক্ষকদের নানাভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। আগামী 7 দিনের মধ্যে ভিসি, প্রো ভিসি, ট্রেজারার পদত্যাগ না করলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন সাদা দল সমর্থিত শিক্ষকরা। উপাচার্য, উপ উপাচার্য এবং ট্রেজারার, এই 3 জনকে আমরা মনে করি যে তারা এই পদে থাকার নৈতিক অবস্থান তারা হারিয়েছেন এবং বিশ্ববিদ্যালয়ে চেক জালিয়াতি করেছেন, নিয়োগে দুর্নীতি করেছেন, দলীয়করণ করেছেন। কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে ভেসে আসা 2 তরুণ ও তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে টেকনাফ সদর ইউনিয়নের মেরিন ড্রাইভ সংলগ্ন লম্বরি ও মিঠাপানির ছড়া সৈকতে মরদেহ দুটি ভেসে আসে। পুলিশ জানায় সমুদ্র সৈকতের আলাদা 2টি স্থানে মরদেহ দুটি দেখতে পায় স্থানীয়রা। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এখনও মরদেহ দুটির পরিচয় শনাক্ত করা যায়নি। রোজার শুরুর আগের দিন থেকে চট্টগ্রামে অস্থির ভোগ্যপণ্যের বাজার। বিশেষ করে খেজুরের দাম রাতারাতি 400 টাকা বাড়িয়ে দিয়েছেন অসাধু বিক্রেতারা। রোজায় প্রয়োজনীয় অন্যান্য পণ্যের বাজারেও চলছে নৈরাজ্য। যে যেভাবে পারছে ক্রেতা ঠকাচ্ছে। দুপুরে ফলমন্ডিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে কারসাজি ধরা পড়ায় 3 পাইকারকে 54,000 টাকা জরিমানা এবং অন্যদের সতর্ক করা হয়।
মাত্র 4 দিন আগেও 3 কেজির এক বক্স শুক্কারি খেজুর বিক্রি হয়েছে 1700 টাকায়, কিন্তু রোজা শুরুর আগের দিন 400 টাকা বাড়িয়ে একই খেজুর বিক্রি হচ্ছে 2100 টাকায়। অসাধু সব বিক্রেতা নিজেদের ইচ্ছেমতো দাম বাড়াচ্ছেন। চট্টগ্রাম মহানগরীর ফলমন্ডিতে খেজুরের দোকান, আড়ত, গুদাম সর্বত্র চলছে নৈরাজ্য। যে যেভাবে পারছে ক্রেতা ঠকাচ্ছে, হাতিয়ে নিচ্ছে বাড়তি দাম। মালগুলো ডেলিভারি কম হয়েছে, হওয়ার কারণে বাজার একটু সামনে একটু দাম বাড়ছে। কাস্টমারকে দাম দিচ্ছে 2100 টাকা। এখন কাস্টমারের সাথে আমার যে আপনার মার্কেটিং হয়ে ওটা তো একটা জায়গায় দাঁড়াবে, তো স্যার বলছে না এটা আপনি দাম বেশি বলছেন। সরকারি নির্দেশনা মানছেন না কেউ। বাজার তদারকি না থাকায় বিক্রেতারা বেপরোয়া। কোনো দোকানেই নেই মূল্য তালিকা, ক্রয় বিক্রয়ের রসিদ। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে হাতে নাতে ধরা পড়ে নানা কারসাজি। গত 10-15 দিনে ক্রমান্বয়ে দাম বাড়িয়েছে কিছু খেজুরে। আমরা সেটা তাদের ভাউচার এবং সরাসরি এখানে যারা ক্রেতা তাদের সাথে কথা বলে আমরা একদম নিশ্চিত হয়েছি। তো তারা এক পর্যায়ে এই দায়টা এখানকার যারা বিক্রেতা আছেন তারা সরাসরি নিতে চাচ্ছেন না। শুধু খেজুর নয়, অন্যান্য ভোগ্যপণ্যের বাজারেও একই চিত্র। রোজা উপলক্ষে অসাধু ব্যবসায়ীদের সংঘবদ্ধ সিন্ডিকেট সক্রিয়। বহুমুখী অনিয়ম ও কারসাজির পরও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিয়ে নামমাত্র জরিমানা করায় ক্ষুব্ধ ভোক্তারা। যখন কেউ থাকে না তখন দামটা ঠিকই বাড়িয়ে দেয়, আবার যখন কেউ আসে তখন ওটা নিয়ন্ত্রণে এসে যায়। গত বছর কিনছি, আবার আজকে আসলাম রোজা উপলক্ষে। গত বছরের তুলনায় এবছর একটু বেশি। প্রতি সপ্তাহে মনে করেন একবার যদি মনিটরিং সেলটা থাকে তাহলে আমাদের যে সাধারণ জনগণ যারা আছে সবাই ইনশাল্লাহ ভালো মতে এই রমজান মাসটা পার করতে পারবে। জুবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। রমজান মাস জুড়ে নির্ধারিত মূল্যে ডিম, দুধ, ব্রয়লার বিক্রির কার্যক্রম শুরু করেছে রংপুর জেলা প্রশাসন ও প্রাণী সম্পদ অধিদপ্তর। দুপুরে নগরের ডিসির মোড় এলাকায় এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইনামুল আহসান। শাপলা চত্বর, পায়রা চত্বর সহ 7টি স্থানে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি হবে। এছাড়াও নগরীতে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। উদ্বোধন করে ডিসি জানিয়েছেন, রমজান মাস উপলক্ষে নিরাপদ খাদ্য নিশ্চিত এবং বাজার মূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ী সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে কঠোর মনিটরিং কার্যক্রম চলছে। রোজার মাসে চাহিদার বিপরীতে সরবরাহ সঠিক রাখা এবং মান ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। কাল থেকে নতুন সময়সূচিতে চলবে ব্যাংক ও পুঁজিবাজারের লেনদেন। রমজান উপলক্ষে সূচিতে পরিবর্তন আনা হয়েছে। সাধারণ সময়ে ব্যাংকিং কার্যক্রম বিকাল 4টা পর্যন্ত চললেও আগামীকাল থেকে চলবে সকাল 9:30 থেকে 2:30 পর্যন্ত। জোহরের নামাজের জন্য বেলা 1:15 থেকে 1:30 পর্যন্ত ব্যাংকে বিরতি থাকবে। অন্যদিকে পুঁজিবাজার লেনদেন শুরু হবে সকাল 10টা থেকে, চলবে দুপুর 1:40 পর্যন্ত। পোস্ট ক্লোজিং সেশন থাকবে 10 মিনিট। তবে ডিএসসি অফিস চলবে বেলা 9টা থেকে 2:30 পর্যন্ত। ধসে পড়া ঐতিহাসিক ওমারি মসজিদ সংস্কারের পর সেখানে প্রথম তারাবির নামাজ আদায় করলেন গাজা উপত্যকার মুসল্লিরা। মঙ্গলবার চাঁদ দেখার পর সন্ধ্যায় মসজিদটিতে ইবাদত করেন তারা। যুদ্ধ থামলেও স্বস্তি ফেরেনি তাদের জীবনে। কাজ আর অর্থের অভাবে ইফতারের বাজার করতে হিমশিম অবস্থা তাদের। গাজা উপত্যকা ছাড়াও পশ্চিম তীরের আল আকসা মসজিদে তারাবির নামাজ পড়েছেন ফিলিস্তিনিরা। ইসরায়েলি আগ্রাসনে প্রায় পুরোটাই ভেঙে পড়েছিল গাজা উপত্যকার 1000 বছর পুরনো এই গ্রেট ওমারি মসজিদ। তবু ধর্মপ্রাণ মুসল্লিদের অন্তর থেকে প্রাচীন এই ধর্মীয় স্থাপনার মর্যাদা মুছে ফেলতে পারেনি কট্টর ইহুদিবাদীরা। তাই কিছু অংশ সংস্কার করে সেখানেই তারাবির নামাজ আদায় করছে গাজা উপত্যকার বাসিন্দারা। 2 বছরের বেশি সময় ধরে যুদ্ধের পর গেল বছর অক্টোবরে হামাস ইসরায়েল শান্তি চুক্তি হয়। এ যুদ্ধে গাজা উপত্যকার এমন বহু ঐতিহাসিক স্থাপনায় মিশে গেছে ধ্বংসস্তূপের নিচে। তবে এখনো মনোবল ধরে রেখেছেন ফিলিস্তিনিরা। ধর্মীয় কর্তব্য পালনের পাশাপাশি আবার সবকিছু নতুন করে গড়ে তোলার প্রত্যয় তাদের কণ্ঠে। আগের মতো আর কিছুই নেই এই শহরে, সবই প্রায় ধুলোয় মিশে গেছে। আল্লাহ সহায় হলে আমরা আবার সব নতুন করে গড়ে তুলব। এদিকে মঙ্গলবার থেকেই উপত্যকার বাজারগুলোতে বেড়েছে মানুষের ভিড়। কাজ নেই, অর্থের যোগানো বন্ধ। অন্যদিকে বাজারগুলোয় জিনিসপত্রের চড়া দাম। এমন পরিস্থিতিতে কেবল আবশ্যক ইফতার সামগ্রী কিনতে পারছে অসহায় মানুষগুলো।
মানুষের হাতে কোনো অর্থ নেই, কোনো কাজও পাচ্ছি না, অথচ রমজান আসলেই প্রচুর খরচা হয়। আমাদের পরিস্থিতি বুঝে দাম নির্ধারণ করা উচিত ব্যবসায়ীদের। যুদ্ধে পরিবার আর কাছের মানুষদের হারিয়েছি আমরা, তাই রমজানের কোনো আমেজ অনুভব করছি না। একমাত্র আল্লাহর সন্তুষ্টির আশায় রোজা রাখবো। গাজা উপত্যকা ছাড়াও পশ্চিম তীরের মুসল্লিরা রমজানে ইবাদত বন্দেগীতে সময় অতিবাহিত করছে। মঙ্গলবার পশ্চিম তীরের আল আকসা মসজিদে তারাবির নামাজ আদায়ের পর মাসব্যাপী সিয়াম সাধনার নিয়ত করেছেন তারা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। আর এই ছিল সব খবরের আজকের আয়োজন। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।